আপনি কি জানেন পর্তুগালের সমুদ্রে ল্যাম্বরগিনি, বেন্টলি, মার্সিডিজের মতো হাজার হাজার গাড়ি ডুবে আছে? এবং আপনি কি জানেন অ্যারিজোনায় এমন একটি জায়গা আছে যেখানে কোটি কোটি টাকার জাহাজ গলে নষ্ট হয়ে যাচ্ছে? তাছাড়াও আপনি কি জানেন দক্ষিণ ক্যারোলিনার সমুদ্র তলদেশে একটি সম্পূর্ণ ট্রেন কেন ফেলে দেওয়া হয়েছিল? আজকের এই ভিডিওতে আমি আপনাকে পৃথিবীতে ব্যর্থ হওয়া সবচেয়ে ব্যয়বহুল মেগা প্রজেক্টগুলোর সম্পর্কে বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আপনি পর্তুগালের উপকূলে ডাইভিং করতে চান তাহলে গভীর সমুদ্রে আপনি একটি বিশাল জাহাজ দেখতে পাবেন। এই ডুবে যাওয়া জাহাজটি যেমন বিশাল তেমনি সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এর ভেতরে হাজার হাজার ব্র্যান্ড নিউ গাড়ি রয়েছে যেগুলো সমুদ্রের জলে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে ফেব্রুয়ারি 2022 সালে একটি জাপানি শিপিং কোম্পানি মল নামক একটি জাহাজ 4000-এরও বেশি নতুন গাড়ি জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছিল। যাত্রাপথে জাহাজে একটি প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় যার ফলে আগুন ধরে যায়। রেস্কিউ টিম জাহাজের ক্রুদের উদ্ধার করতে সক্ষম হয়েছিল, কিন্তু সেই জাহাজটি 4000 গাড়ি সহ সমুদ্রে ডুবে যায়। আপনি বিশ্বাস করবেন না যে এই জাহাজে ল্যাম্বরগিনি, বেন্টলি, মার্সিডিজ এবং পর্শের মতো বিলাসবহুল গাড়ি ছিল যেগুলোর মূল্য $483 মিলিয়ন বেশি ছিল। শুধু তাই নয়, যে জাহাজটি ডুবেছিল তার নিজস্ব মূল্য ছিল $28 কোটি। মল কোম্পানিটি তো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিলই, কিন্তু এত দামি গাড়িগুলো সমুদ্রে ডুবে যাওয়া দেখলে তো যে কোনো মানুষের হার্ট ফেল হয়ে যাবে। যদি এয়ারপ্লেনের কথা বলি তাহলে এগুলো পৃথিবীর অন্যতম দামি জিনিসগুলোর মধ্যে একটি, কিন্তু যদি আমি আপনাকে বলি যে পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে কোটি কোটি টাকার প্লেনগুলোকে একদম আবর্জনার মতো ফেলে রাখা হয়, যে জায়গাটি আপনি দেখছেন এটি অ্যারিজোনাতে অবস্থিত এবং এটি 1946 সালে তৈরি করা হয়েছিল। যদিও এই জায়গার আসল নাম ডেভিস মন্থান এয়ারফোর্স বেস, তবে এটি বনিয়ার্ড নামেও পরিচিত। আপনি শুনে অবাক হবেন যে এই এয়ারফোর্স বেজে 4000-এরও বেশি সামরিক বিমান পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আসল ব্যাপার হলো আমেরিকাতে যখন কোনো সামরিক বিমান নষ্ট হয়ে যায় বা আর ব্যবহার করা সম্ভব হয় না, তখন সেটিকে এই জায়গায় নিয়ে আসা হয় এবং পড়ে থাকতে দেওয়া হয় যতক্ষণ না পুরোপুরি নষ্ট হয়ে যায়। আপনি বিশ্বাস করবেন না, এখানে ফাইটার জেট থেকে শুরু করে দুর্লভ সামরিক বিমান পর্যন্ত সবকিছু পড়ে রয়েছে যেগুলোর মোট মূল্য $34 বিলিয়ন বেশি, কিন্তু বছরের পর বছর এই বিমানগুলো খোলা আকাশের নিচে পড়ে থেকে আবর্জনার চেয়েও কম মূল্যের হয়ে গেছে। যদি আপনি আমেরিকার চার্লসটন শহরের উপকূলে ডাইভিং করতে যান তাহলে সমুদ্রের নিচে একটি আস্ত ট্রেন দেখতে পাবেন। এখন ভাববার বিষয় হলো একটি ট্রেন কিভাবে সমুদ্রের নিচে ডুবে যেতে পারে। আসলে এটি ছিল একটি বিশাল প্রকল্প যা পুরোপুরি ব্যর্থ হয়েছিল। 2002 সালে এই সৈকতে স্কুবা ডাইভারদের আকর্ষণ করার জন্য একটি অভিনব পরিকল্পনা করা হয়। সরকার সমুদ্রের 100 ফুট গভীরতায় 50টি একেবারে নতুন ট্রেনের বগি ডুবিয়ে দেয় যাতে ডাইভাররা এখানে এসে এই আন্ডার ওয়াটার ট্রেন এক্সপ্লোর করতে পারে। শুধু তাই নয়, ট্রেনের বগিগুলো ভেতরে সামুদ্রিক গাছপালার সাহায্যে সাজসজ্জাও করা হয়েছিল। এমনকি এই ট্রেনের ভেতরে জলজ প্রাণীদের খাওয়ার জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছিল যাতে এখানে যত বেশি সম্ভব মাছ আসতে পারে এবং এটি একটি ন্যাশনাল প্লেস হিসেবে পরিচিত হয়। সরকার এই প্রকল্পের জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করেছিল, কিন্তু তা সত্ত্বেও এটি ব্যর্থ হয়ে যায়। এই জায়গাটি এতটাই বিরক্তকর ছিল যে মানুষ তো দূরের কথা, মাছ পর্যন্ত এখানে আসেনি। ফলস্বরূপ এই প্রকল্প পুরোপুরি ব্যর্থ হয়ে যায় এবং আজও সেই ট্রেনের বগিগুলো সমুদ্রের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমনকি এখানে ডাইভিং করতে যাওয়ার মতো কেউ নেই। এখন যে জায়গাটি আপনি দেখছেন, জায়গাটি প্রথম দেখলে মনে হবে যেন এখানে কোনো বড় দুর্ঘটনা ঘটেছে যেখানে ডজন খানেক গাড়ি ধ্বংস হয়ে পড়ে আছে, কিন্তু আপনি শুনে অবাক হবেন যে এই দৃশ্য পুরোপুরি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আসলে এই জায়গাটি নেভাডার মরুভূমিতে অবস্থিত এবং এটি 2011 সালে তৈরি করা হয়েছিল। এখানে 40টি একেবারে নতুন গাড়ি আনা হয়েছিল এবং সেগুলোকে সামনের দিক থেকে বালিতে আংশিকভাবে চাপা দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর শিল্পীরা প্রতিটি গাড়ির উপর বিভিন্ন ধরনের চিত্রকর্ম তৈরি করে যাতে এটি আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আসলে পুরো পরিকল্পনাটা করা হয়েছিল একটি পর্যটক কেন্দ্র তৈরি করার জন্য। এমনকি এই প্রকল্পের জন্য লক্ষ লক্ষ ডলার ব্যয় করা হয়েছিল, কিন্তু মরুভূমিকে যতই সাজানো হোক না কেন তা তো মরুভূমি থেকে যায়। এই জায়গায় মানুষ তো দূরের কথা, কোনো পশুও আসেনি এবং আজও লাখ লাখ টাকার গাড়িগুলো রোদের তাপে পুড়ে যাচ্ছে। এখন এর চেয়ে বড় বোকামি আর কি হতে পারে? এই বিশাল কাঠামোটি দেখেছেন, প্রথম নজরে এটি দেখে মনে হবে যেন এটি কোনো এলিয়ান প্রযুক্তি, কিন্তু আসলে এটি একটি হাই ভোল্টেজ রিসার্চ সেন্টার যা মস্কোতে অবস্থিত। এটি 1970 সালে সোভিয়েত বিজ্ঞানীরা তৈরি করেছিলেন। আসলে এটি একটি মার্স জেনারেটর ছিল যার সাহায্যে আকাশের বজ্রপাতের শক্তি মাপা সম্ভব ছিল। পাশাপাশি বিজ্ঞানীরা এটি গবেষণার জন্য ব্যবহার করতেন যাতে বোঝা যায় যে যদি কোনো জাহাজের ওপর বজ্রপাত হয় তবে কিভাবে এটি প্রতিরোধ করা যায়। এই ডিভাইসটি তৈরি করতে কোটি কোটি ডলার খরচ হয়েছিল এবং এর পাশাপাশি
পাশাপাশি এটি চালানোর জন্য বিশাল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন ছিল। বিজ্ঞানীরা এই বিশাল ডিভাইসটি তৈরি তো করেছিলেন, কিন্তু এটি চালানোর জন্য পর্যাপ্ত অর্থ ও বিদ্যুৎ ছিল না। ফলস্বরূপ এই মেগা প্রকল্পটি সম্পূর্ণ ব্যর্থ হয় এবং আজও এই ডিভাইসটি মস্কোর মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই বিশাল কংক্রিটের ডিশটি যা আপনি দেখছেন, এটি আমেরিকার একটি দ্বীপ পুয়ের্তো রিকোতে অবস্থিত। আসলে এটি একটি স্পেস টেলিস্কোপ যা 1963 সালে আমেরিকার বিজ্ঞানীরা তৈরি করেছিলেন, যাতে এটি ব্যবহার করে অন্য গ্রহ, তারা এবং গ্যালাক্সির ওপর গবেষণা করা যায়। শুধু তাই নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপগুলোর মধ্যে একটি ছিল এবং এটি তৈরি থেকে শুরু করে পরিচালনা পর্যন্ত কয়েক বিলিয়ন ডলার খরচ হয়েছিল। দীর্ঘদিন এটি গবেষণার জন্য ব্যবহার করা হয়েছিল, কিন্তু 2017 সালে একটি শক্তিশালী হারিকেন আঘাত হানে, যা এই ব্যয়বহুল টেলিস্কোপটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। হারিকেনের পর এই টেলিস্কোপটিকে পুনরায় মেরামত করা হয় এবং এর জন্য লক্ষ লক্ষ ডলার ব্যয় করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত 2022 সালে এই টেলিস্কোপটির মধ্য প্ল্যাটফর্ম, যেটি কেবলের মাধ্যমে টেলিস্কোপের ঠিক মাঝখানে অবস্থান করা হয়েছিল, হঠাৎ করে কেবল ছিঁড়ে পড়ে এবং টেলিস্কোপের ওপরে পড়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এখন এই বিলিয়ন ডলারের ডিভাইস সম্পূর্ণ অকেজো এবং মাটিতে পড়ে নষ্ট হচ্ছে। এই বিশাল ধাতব প্রাচীরটি যা আপনি দেখছেন, এটি আসলে একটি রাডার স্ট্রাকচার যা রাশিয়ায় অবস্থিত। এটি একটি মেগা প্রজেক্ট ছিল যা 1972 সালে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল। এই ধাতব প্রাচীরগুলোর দৈর্ঘ্য 500 ফুটেরও বেশি ছিল এবং এটি 23 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ ছিল। এগুলোর ভেতরে থাকা রাডারগুলো দূর থেকে মিসাইল শনাক্ত করার কাজ করত এবং সেগুলো এতটাই শক্তিশালী ছিল যে 2500 কিলোমিটার দূর থেকেও মিসাইল শনাক্ত করতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত 1986 সালে এই রাডারের মধ্যে একটি প্রযুক্তি সমস্যা দেখা দেয় এবং এটি বিস্ফোরিত হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন এই প্রকল্পে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল, কিন্তু এটি এতটাই ধ্বংস হয়ে গিয়েছিল যে রাশিয়া আজও এর ক্ষতি পুষিয়ে নিতে পারেনি। শুধু তাই নয়, এই পাওয়ার প্ল্যান্টের বিস্ফোরণ থেকে যে তেজক্রিয়া বিকিরণ ছড়িয়েছিল তা এতটাই বিপজ্জনক ছিল যে এটি চারপাশের 2500 কিলোমিটার এলাকাকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দেয়। এমনকি এই বিকিরণের প্রভাব আজও এই এলাকায় অনুভব হয়, তাই সেখানে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যাই হোক, এই মেগা প্রকল্পটি মানবসৃষ্ট বিপর্যয়ের চেয়ে কম কিছু ছিল না। এই অদ্ভুত ট্রেনটি যা আপনি দেখছেন, এটি 1970 সালে জেন নামক একটি ফরাসি ইঞ্জিনিয়ার তৈরি করেছিলেন। আসলে জেন একটি ভবিষ্যৎগামী ট্রেন তৈরি করতে চেয়েছিলেন। সাধারণত ট্রেন রেলপথে চলে, কিন্তু এরো ট্রেনের বিশেষত্ব ছিল যে এটি নিজের ট্র্যাকে 3 থেকে 4 ইঞ্চি উপরে ভাসতে পারত। ফলস্বরূপ এর গতি সাধারণ ট্রেনের তুলনায় অনেক বেশি ছিল, যা ঘন্টায় 430 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারত। জেন এই প্রকল্পে কোটি কোটি ডলার বিনিয়োগ করেন এবং একাধিক নতুন ট্রেন তৈরি করেন, কিন্তু এর সবচেয়ে বড় সমস্যা ছিল যে এটি চালানোর জন্য সম্পূর্ণ নতুন ট্র্যাক নির্মাণের প্রয়োজন ছিল। যখন জেন তার এই স্ট্রাকচারটি ফ্রেঞ্চ সরকারের সামনে উপস্থাপন করেন, ঠিক সেই সময় একটি অন্য রেল কোম্পানি টিজিভি নামের একটি ট্রেন আবিষ্কার করে এবং এরো ট্রেনের প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করায়। টিজিভি ট্রেনের বিশেষত্ব ছিল এটি ঘন্টায় 320 কিলোমিটার বেগে চলতে পারত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটি চালানোর জন্য নতুন ট্র্যাক তৈরির প্রয়োজন ছিল না। ফলস্বরূপ ফরাসি সরকার এরো ট্রেনের প্রকল্প বাতিল করে এবং টিজিভি ট্রেন অনুমোদন দেয়। এখন কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি করা এই ট্রেন ফ্রান্সের গোদামে পড়ে নষ্ট হচ্ছে।